তুই পেতনির মতো হাসিস কেবল, তুই পেতনির মতো হাসিস কেবল, গল্প বলায় ভারী তোর আত্মসত্তার ঘটেছে মরণ, প্রেতের সাথে পীড়িতের কারণ, অকালেই পড়বে ঝরে বাক্যের যে ধরন। আগে স্মরণ নিয়ে গুরুর চরণ, ওরে আগে স্মরণ নিয়ে গুরুর চরণ জীবনটা করণী। শ্যাওলা খেলে খেলে শ্যাওলা খেলে বিলের চিটপুটি, ওরে কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি। শ্যাওলা খেলে শ্যাওলা খেলে বিলের চিটপুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি। তোর নিচেই হবে ছুটো ছুটি, চরিত্র না হলে অধম সিম্বলে, অধম সিম্বলে ঠিক সময় বুঝে মানুষের নতুন চিনে খুঁজে, স্থাপন করার শুদ্ধ সময় জীবন সবুজে। কথা বুঝলো না মোর মন বুঝে, ওরে কথা বুঝলো না মন বুঝে, সম্মুখে কাল সমন দূর। বিশেষ দুটো তিনটে প্রশ্ন করে গেছে দান, ধরে ধরে সভা পরে দেব সমাধান। ব্রহ্ম যদি ব্রহ্ম মারে তাকে কি বা দোষ, তার জন্য শিব কেন করে উঠল খোঁজ। বলে ঝাঁটা ব্রহ্ম দিয়ে নাকি দেবাহুতি ব্রহ্ম মারে, ওই যে কুকুর ব্রহ্ম মেরেছিল তার পিঠের পর। এই বোকা বোকা যুক্তি শুনে আমার মনে লয়, হরিনাম করে বটে বুদ্ধি নাহি হয়। নারদ, তুমি ভক্তের বদনাম করিলে। ভক্তরা বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি ভেবেছিলাম তোমার বোধ বরাদ্দ আছে, তা তোমার যা বোধ বরাদ্দ তাতে মরার আগে করার দরকার গাঁট শ্রাদ্ধ। দেখো
এখানে ব্রহ্মজ্ঞানী ছাড়া কেউ আসতে পারবে না, এইটাই ঘোষণা। দেবাহুতির ব্রহ্মজ্ঞান হয়েছে কিনা এইটা পরীক্ষা করবার জন্য শিব কুকুর হল। একটা হচ্ছে চেতন ব্রহ্ম আর একটা হচ্ছে জড় ব্রহ্ম। ব্রহ্ম সবই ঠিক বলেছে, সর্বং খল্লু ইদং ব্রহ্ম। জড় ব্রহ্ম আর চেতন ব্রহ্ম এক না। একখানে গাছ পড়ে আছে, মৃত গাছ কেটে তাকে রেখে দেওয়া হয়েছে, তার মধ্যেও ব্রহ্ম। কিন্তু স্যার জগদীশচন্দ্র বসু বলেছেন গাছের প্রাণ আছে, কিন্তু যে কাঠটা কেটে ফেলে দেওয়া হলো, মারা গেল, তার কি প্রাণ আছে? তাহলে একটা জীবিত গাছ চেতন ব্রহ্ম। বায়োলজি, জিওলজি, জুওলজি, জুও, কায়দা আছে, তিনটে আলাদা। আমারে ভাবছো নাকি যে আমি ঠিক পাই না? তাহলে একটা হচ্ছে বায়োলজি, জীবন বিজ্ঞান, জিওলজি আর জুওলজি। এই তিনটে আগে বোঝো কোনটার মানে কি, তাহলে তুমি এই জাতীয় কথা কোনোদিন বলবা না। বা ঝাঁটা দিয়ে ধূলিকণা সরানোর জন্য, ঝাঁটা ব্রহ্ম, জড় ব্রহ্ম, নিষ্প্রাণ। ধূলিকণা নিষ্প্রাণ, মরা পাতা নিষ্প্রাণ, কিন্তু শিব কুকুর হয়েছে। কুকুর একটা প্রাণী, জীবন্ত প্রাণী। বেশ, কার সাথে কার তুলনা দাও? তুলনা দিলেই খালি হয় না। একজন একটা ছাত্রকে মাস্টারমশাই শিখাইতেছে, দেখ যারা চিবাইয়া খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলিয়া খায় তারা ডিম পাড়ায়। ও বাড়ি যাই, ওর ঠাকুরমার একটাও দাঁত নাই। ঠাকুরমারে কয়, ও ঠাকুরমা ডিমের মামলেট দাও। কয় ডিম আমাকে বাড়ি তো হাঁসমুরগি নাই। কয় কেন তোমার দাঁত নাই, তুমি কিভাবে খাও? কয় গিলে খাই। কয় এই তো বিজ্ঞানী ধরা পড়িস, তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, তোমার ডিমের মামলেট দাও। কি শয়তান! কয় তোরে এটা কিনা শিখাইছে? কয় মাস্টার মশাই, চল তো তোর মাস্টারের বাড়ি, ছোট বাজার। মাস্টার মশাইরে গিয়ে বলছে, মাস্টার মশাই 2-4 দিন বাঁচতাম নাকি, তা আগে মারিয়ে ফেলবা মনে হচ্ছে। কেন? আমার ডিমের মামলেট খাতে চাইছে। শোনো কি কয়। কয় তুই কি বলেছিস ঠাকুরমারে? তা আপনি কি শিখাইতেছেন? আপনি বলেছেন না যারা গিলে খায় তারা ডিম পাড়ায়? বলে হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবে, বুঝিস না? কয় আমি তো বুঝি, বুড়ি তো বোঝে না। ডাল আটায় যখনই একটাও দাঁত আছে নাকি, বুড়ি গিলে খায়, ডিম পাড়ায়, আর নো হাটায় যাইয়ে বিক্রি করি আসে, আমার একটাও মামলেট বানাই দেয় না। আজকে আমি কইছি একটু মামলেট বানাই দাও, আমার কি দোষ? বুড়ি কয় শোনো, ওই যে কি কয় তোমার ছাত্র, মাস্টার করে মানা, ওরে কচি খোকারে তুই বড় বোকারে, বিজ্ঞানের যুক্তি নিয়ে বুড়ির গালের মধ্যে ঢুকোস না। এ বোকা নারদে, জড় ব্রহ্ম আর প্রাণবন্ত প্রাণী ব্রহ্মর সঙ্গে মিল দিও না। ঝাঁটা
দিয়ে প্রাণীকে মারা যায়? সি 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 সি। ছোট্ট একটা ঘটনা শোনো, পরিষ্কার হয়ে যাবে। আজ তোমায় শিক্ষা দিয়ে যাচ্ছি আমি। তবে এক গুরুদেব ব্রহ্মজ্ঞানী, সে শিষ্য বাড়িতে গিয়ে সবসময় বলে, বাবা একই ব্রহ্মময়, এই জগৎ ব্রহ্মময়, ব্রহ্ম আনন্দময়, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত বুদ্ধানি ভার। সেই অব্যক্ত থেকে আমরা ব্যক্ত হয়েছি, পরম ব্রহ্ম থেকে আমরা সবাই এসেছি। আনন্দ ধে মানি খল্লিবানি ভূতানি জায়ন্তি। এক টেরা শিষ্য, ও ভাবতেছে খালি কয় সব ব্রহ্ম সব ব্রহ্ম, তাহলে তো গুও ব্রহ্ম। আজকে বাদ দেব না, এক থাল গু দেব। তবে যে খাও গুরুদেব। ওই এক থাল গু সাজাইয়া, বাজাল প্রদীপ নিয়ে ধূপকাঠি টাটি ধরাইয়া কাঁদতে কাঁদতে আসছে, গুরু সেবা দিতে হয়েছে। হে গুরু, গুরু তোমাকে সেবার মতো আর দেবার মতো আমার কিছু নেই, তুমি গু ব্রহ্ম গ্রহণ করো। গুরু ভাবতেছে ওরে হারাম জাদা, এ করিস কি? গুরু সেবাই কেউ গু দেয়? গুরু দেখলো আমি বলে থাকি সবই ব্রহ্মময়, এর কাছে হারিয়ে গেলে হবে না। গুরু তো সিদ্ধ মহাত্মা। দেখিতে দেখিতে গুরু শুকর মূর্তি ধরে করে গু খেয়ে নিল পেটটা ভরে। শুকর হয়ে সব গু চাটিয়ে চুটিয়ে খাইয়ে আবার নিজের মূর্তি ধরে বসে পড়েছে। হয়েছে তো, তুই কি ভাবছিস? আমার গু ব্রহ্ম, কিন্তু ওটা মানুষের খাদ্য না, ওটা কুকুরের খাদ্য। তুই ওটা গুরু সেবাই দিয়েছিস, শুকরের খাদ্য। এই জন্য শুকর ব্রহ্ম হয়ে তোর গু ব্রহ্ম আমি খেলাম রে। দেবাহুতির দোষ থাকতো না, ওই ঝাঁটা ব্রহ্ম দিয়ে যদি না পিটাইয়ে দেবাহুতি ব্রহ্মজ্ঞানী ও যদি কুকুর ব্রহ্ম রূপ ধরে ওই কুকুরে কামড়াইয়ে থাকাতো, তাহলে আর দোষ থাকতো না। বুঝেছেন ব্যাপারটা? খালি কোনো দোষ থাকতো না, কুকুরে কুকুরে কামড়া কামড়ি করছে কেমন, তাহলে কোনো দোষ থাকতো না। ক্যাক ক্যাক করে তুই কামড় মারলি, শিব দৌলত। আর তাই না হলে ওকে কোলে করে দূরে নিয়ে গেলে দোষ থাকতো না। ব্রহ্মজ্ঞানী শোনেন জ্ঞানী দলে, আস্তে ধরে তুই সরছিস না কেন বাবা? তোর কি এখান থেকে ওঠার ক্ষমতা নাই? আমি তোকে কোলে করে নিয়ে যাই, তাহলে আর অভিশাপ খেত না। এর নামই হচ্ছে কবিগান। এ গাইতে হলে লাগে অনেক জ্ঞান, খালি শাস্ত্র বলে হয় না, না পড়া কিছু জ্ঞান ভিতরে থাকার দরকার। এই যে কয়টা কথা বললাম, কোনো শাস্ত্রে লেখা আছে? বেদ, বাইবেল, কোরআন, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত কোথাও পাবেন? খুঁজে যেভাবে বিপক্ষ কবি আঘাত দেবে সেইভাবে সঠিক আলোচনা করে ওটাকে মীমাংসা দিতে হবে। ওই ক্যাসেট মুখস্থ করে কবি গান গালি কাজ হয় না। এই জন্য বলি নারদ, আমি তোমার ধারে অপরাধ সঞ্চয় হয়েছিল ঝাঁটার আঘাত করে, বাড়ি দিয়ে কাটলো বাড়ি, যা করলো পাপ। মনে রেখো খণ্ডন হয় না কবু অভিশাপ। বলেছে তাহলে ধরা সতী হয়ে যে কাটিল স্তন, তাতে তার পাপটা যায় না কি কারণ? না,
পুণ্য দিয়ে কোনোদিন পাপ কাটে না, লিখে নেন আজকে, পুণ্য দিয়ে কোনোদিন পাপ কাটে না। একজন জনপ্রতিনিধি, তার হাতে অনেক ক্ষমতা থাকে, সে ইচ্ছা করলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা উপার্জন করতে পারে বিভিন্ন কায়দায়। অন্যায়ভাবে উপার্জন করলো, এইবার সে কি করলো, বিভিন্ন কীর্তনের আসরে দান করতে লাগলো, বিভিন্ন মতুয়া সম্মেলনে লাখ লাখ টাকা দিতে লাগলো। কিন্তু চাকরি দেওয়ার নাম করে যাদের টাকা নিয়েছিল, চাকরি না পেয়ে তারা যখন কেস করে দিল, তখন যদি বলে আমি টাকা নিয়েছিলাম, আমি হরিনামের দান করেছি, আমার পূর্ণ হয়েছে, আমার সাথ ধরবেন না, মাফ করবে? কথা কও না কেন, মাফ পাবে? হরিনামে দান করিলে পুণ্য হতে পারে, কিন্তু ওই পুণ্যে পাপ কাটা যায় না। শোনেন না রে নরে, পাপ যা করিস পাপে ছাড়ে না বাপেরে। বোঝা যাচ্ছে তো নাকি? এর চাইতে ভালো কথা আমি বলতে পারবো না। বোঝো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমি আর অত বুঝতে পারবো। কর্মফল তোমার ভোগ করতে হবে, ভালো কর্মের ফল ভালো হবে, খারাপ কর্মের ফল খারাপ হবে, রেহাই তুমি পাবা না। এর চাইতে ভালো আমি আর বলতে পারবো না। গল্পটা মনে পড়েছে, কব একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে, ডাউন মানে গ্রামে, আর নূতন বিয়ে করে নূতন গেছে শ্বশুরের ঘরে, আর ওই গ্রাম বরাবর শ্বশুর বংশ, বুঝতে পারছি? কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, পিসিয়ে শ্বশুর, মেসুয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর। নূতন জামাই গেলে ভালো ভালো দেয়, ভরে খেয়েছে। শোনেন মহাশয়, দিদি তোর বাড়িতে কি রান্না করেছিস? কয় আমি দেশি মুরগি। কয় তাহলে আমি কাসিম নিয়ে আসি। দিদি তোর বাড়ি কি? কাসিম। কয় তাহলে আমি জামার জন্য পাঁঠার মাংস নিয়ে আসি। দিদি তোর বাড়ি কি? পাঁঠার মাংস। কয় তাহলে আমি হাঁসের মাংস নিয়ে আসি। এক জানো না হয়, খাসির মাংস, পাঁঠার মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, কাসিমের মাংস, যে ঘরে যায় বাদ নাই, খাইছেও সেই রকম। বুঝতে পারিছে? নির্জ্ঞানের খাওয়া। এইবার বাড়ির দিক রওনা হয়েছে, উঠিছে মিনি বাসে, আরো অফিস টাইমে কি ভিড়। ড্রাইভার যখন ব্রেক করে, ব্রেক করলে সামনের দিক সবাই এগোয় পড়ে, আর ওর পেটে চাপ লাগে। ভিতরে খাইয়ে বদজময়ে গন্ধ যা হয়েছে না, ঢেক উঠতেছে, আর চাপ লাগিয়ে পিছন দিয়ে এরে যেন কি কয় বেরোয় গেছে পাত দুটা। ওই রকম বাজে কথা আমি বলতে পারিনি, আমি না ওইসব বাজে কথা আমার ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। বাইকম্প, এর চাইতে ভালো বাংলা আছে, পায়ু দ্বারে বায়ু নিঃসরণ হইয়াছে। বায়ু দ্বারে বায়ু নিঃসরণ, আর কি যে গন্ধ রে মশায়, অত মাংস আধা আধা পচা হয়েছে ভিতরে দিয়ে। এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করেছেন, ভালো হচ্ছে না কিন্তু। ও দেখছে তাহলে ভালো হয় না, একটু চাপিয়ে চুপে দিই। অনায়াসে বেরোয় গেছে তো, যদি চাপিয়ে দিলে একটু ভালো বেরোয়। চাপিয়ে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, শব্দের পরিবর্তন হতে পারে কিন্তু গন্ধের পরিবর্তন হয় নাই রে। গন্ধ আরো তীক্ষ্ণ অবস্থায় নাসিকা রন্ধ্রে প্রবেশ করেছে।
নাকের তালিও পুড়িয়ে উঠিছে, একেবারে উনি নাক আটকাচ্ছে উঠে। তুই তো বেলা বাজায় কান্দাই দিচ্ছিস, এদিক পাজিয়ে মরতিস আর উনি ওই ভদ্রলোক বলে, দাদা নামিয়ে যান, আপনার ভাড়ার টাকা আমি দিয়ে দিচ্ছি ডবল করি। ভালো হচ্ছে না কিন্তু। ও ভাবলো তাহলে আর একটু চাপিয়ে ধরি, এবারও ভালো হয় নাই। এবার এমন চাপা চাপিছে ওই অবলা যায়, ঠাসা পালি ধরিয়ে রাখা যায় নাকি। এবার বেরোইছে আরো বেশি গন্ধ, বাতাস তো অল্প, 14 আনা বিষ্ঠার কণা। এবারে এমন নাকের তালিও পুড়িয়ে উঠেছে। ওই ভদ্রলোক বলছে, দাদা বারবার বলছি ভালো হচ্ছে না, কি করছেন? ও তখন কয়, আমি পাদিছি, এর চাইতে ভালো আমি পারবো না, 3 বার চেষ্টা করেছি, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, আমি কম চেষ্টা করেছি। এর চাইতে ভালো জবাব আমার কাছে নাই, পরিষ্কার করে আমি বুঝাইয়ে যাই। স্তন কেটে দিয়েছিল অতিথি সেবার দায়, কথা রাখতে শ্রীকৃষ্ণ তার ঘরের ছেলে হয়, তাতে ঝাঁটার বাড়ি কাটে না, বলি স্বভাব করে, যে জন্য 3টি বেতের বাড়ি যায় পিঠের পরে। পুণ্যে কখনো পাপ কাটে না, তবে কোনটুক হতে পারে। আর একটা কথা শুনে যান, কাজ হবে। অভিজ্ঞান শুনতে এসে মনে রাখলে কাজ হবে। শোনেন, এমনিতে পাপ করলে সেটা অনেক সময় লঘু হয়। কিসের দ্বারায়? হরি ভজনে, কৃষ্ণ ভজনে, গুরু কৃপায়। বুঝতে পারছেন? হয়তো পাথরের আঘাত ছিল, সেই পাথরটা ছোট হয়ে ছোট্ট একটা পাথর মাথায় এসে পড়লো, ক্ষতি হলো না, আঘাতটা আপনার লাগবেই। মস্তকে আঘাত, আপনার পাথরের আঘাত লেখা, এই কথা কই না। কিন্তু অভিশাপ যদি থাকে, যে অভিশাপ দেয় সে খণ্ডন না করিলে, এই সূত্র ভালো করে শুন, সেই অভিশাপ কাটে না যেন কোনো কালে। কর্মফল সৎকর্মের দ্বারাই লঘু হয়। কেমন? একজন খুব ভালো মানুষ, কথা বললে না তোমরা, সত্যিকারের ভক্ত মানুষ, ভজনে অনেক উন্নত, জ্ঞানে উন্নত, প্রেম জগতের মানুষ, হঠাৎ সে রাজনীতিতে প্রবেশ করেছে। তার গুরুর কাছে পারমিশন নিয়েছে। বাবা বলে, যাও বাবা, তোমাদের মতো ভালো মানুষ তো দরকার আছে। মানুষের সেবার জন্য যদি ভালো মানুষ না যায়, তাহলে দেশ রক্ষা হবে কি করে? সব যদি মস্তান, ডাকাত, তোলাবাজ, এরাই যদি শুধু রাজনীতি করে, তাহলে তো জনগণ ভালো থাকবে না। ভালো মানুষ দরকার আছে। এইবার ওর বাবা ওর জন্য একটা কুষ্টি লিখেছিল, সেই কুষ্টি বেরোইছে। ও তো রাজনীতিতে গেছে, মন্ত্রী হয়ে গেছে, দেখে কুষ্টিতে লেখা আছে এই ছেলে রাজনীতি করবে, মন্ত্রী হবে, কিন্তু যখন মন্ত্রী হবে স্ত্রী কর্তৃক রাজপথে পদাঘাত, মুষ্টাঘাত। মানে বোঝা গেল কি? মানে তার স্ত্রীর দ্বারায় রাজপথে তার লাঠি, কিল, ঘুষি খাতি হবে। ওই দেখে কাম সারা হয়ে গেছে। কুষ্টি নিয়ে গুরুদেবের বাড়ি চলে গেল, গুরুদেবের পা ধরে তখন কান্দিতে লাগিল, বাবা আমি কালকেই ইস্তফা দেব। কেন? এই যে কি লেখা দেখিস, মন্ত্রিত্ব পেয়েছি আমি, তাও কুষ্টিতে লেখা রয়। তারপরে কি লেখায় আছে দেখো,
কোষ্ঠীর পাতায় কি ওই যে লেখা আছে দেখো, মন্ত্রী হবে, তারপরে রাজপথে স্ত্রীর পদাঘাত মুষ্টাঘাত খাবে। কয় তুই কারো 1 টাকাও মাঝে খাস নাই তো? বলে না বাবা। কারো কোনো ক্ষতি করিসনি তো? বলে না। অন্যায় কাজ করিসনি? তোর ইঙ্গিতেও কোনো অন্যায় কাজ হয়নি তো? তুই যাসনি, ইঙ্গিত দিয়ে কোনো ভালো মানুষের ক্ষতি করে দিয়েছিস? করিসনি তো? তুই নিজে যাসনি, করিয়েছিস অন্য কাউকে দিয়ে। বলে না বাবা। তাহলে তোর কোনো চিন্তা নাই, যা বাড়ি যা। কিন্তু ওর চিন্তা নাই মানে কি? ওর তো খালি ঘাম হচ্ছে ভয়ের চোখে। 3-4 পরে ওর জ্বর উঠেছে, ইনফ্লুয়েঞ্জা জ্বর যদি হয় তাহলে এই যে গিরা গাইড কিভাবে চিবায়, শুয়ে পড়ে স্ত্রীকে বলছে শুনছো আমাকে একটু টিপে দাও না। রাত্রিবেলা তো টিপে দিচ্ছে, বলে ওতে হচ্ছে না, একটু কি লও। ওতে হচ্ছে না, তোমার নরম তো একটু ব্যথা করবে না, উঠে একটু পাড়াও নি। এরকম হয় না অনেক সময় বাড়ি, কি কথা কইও কিন্তু। এবার বউ গাড়ির উপর উঠিয়ে গিটে গিটে ভালো করে পাড়াচ্ছে, জ্বর সারিয়ে গেছে। তার 3 দিন পরে গুরুদেবের কাছে গেছে, গুরুদেব হাসিয়ে পড়েছে। বাবা হাসো কেন? আমার কপালে কি ওই লাঠিগুতো আছে নাকি? কয় যাও, আবার রাজপথে কথা ছিল ওটা ঘরের মধ্যে হয়ে গেছে। বৌমা তোরে পাড়ায় নাই, কিলোয় নাই, লাঠি নাই, তোর জ্বর হয়েছিল না? বলে হ্যাঁ। কয় ওটা রাজপথে হলো না, হয়ে গেছে ঘরে। গুরু কৃপা থাকলে এইভাবে কেটে যেতে পারে, কিন্তু অভিশাপ কাটার মতো ভগবানও নাই। তুলসীর অভিশাপে আমি শালগ্রাম হয়ে যাই। তুলসী অভিশাপ দিয়েছিল, যে আমাকে স্পর্শ করেছে সে যেন শিলা, শালগ্রাম শিলা হয়ে যায়। আমি তো ভগবান তখন বলতে পারতাম তোমার স্বামীকে উদ্ধার করবার জন্য আমি তোমার গৃহে পদার্পণ করেছি, তোমার অভিশাপ আমি গ্রহণ করিব না, দূর হয়ে যাও এখান থেকে। বলতে পারিনি, সতী হয়ে অভিশাপ দিল। আমি চিকুন কাল সেই অভিশাপে হয়েছিলাম শালগ্রাম শিলা। এই জন্যে নারায়ণী শিলা মন্দিরে পূজা দেয়। একবার প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। কবিগান শুনতে যেখানেই যাবেন পাই টু পাই জবাবগুলো বুঝে নেবেন। কি প্রশ্ন হচ্ছে, তার কি জবাব হচ্ছে, তার কি আর্গুমেন্ট হচ্ছে, তার পরিশুদ্ধ জবাব হচ্ছে কি না হচ্ছে বুঝে নেওয়ার দায়িত্ব শ্রোতাবর্গের রয়। আজে বাজে কথা বলে যদি টাকা নিয়ে যায় তবে সেই কবিগান শুনে কি লাভ বলুন দেখি ভাই। আর একটা প্রশ্ন আমি তাহার কাছে পাই, বলছে বৃন্দাবন প্রেমের রাজ্য, মাধুর্য প্রেমের যেখানে খেলা, ওটা ত্যাগ করে এখানে কেন এলে নন্দলালা? ওখানে যোগ্য না করে এখানে করলে কেন? বলে নাই? ভালো প্রশ্ন করেছ। নারদ এই প্রভাস নদীর তীরে বসবাস করত জনৈক ঋষি। তার একটা সন্তান ছিল, 9 বছরের সন্তান প্রভাসের জলে পড়ে মারা গেল। তখন ঋষি প্রভাসকে অভিশাপ দিয়েছিল, ওরে আমার সন্তানকে আজ তুই গ্রাস করেছিস, শোন শোন রে প্রভাসের বাড়ি, আমি তোকে অভিশাপ করি, এই জল কেউ স্পর্শ করবে না, এই জল নোংরায় ভরে যাবে।
পশু পাখিতেও জল খাবে না। তখন প্রভাস মূর্তিমন্ত হয়ে বলেছিল, ঠাকুর আমার দোষ কি? আমাকে এইভাবে অভিশপ্ত জীবন কাটাতে হবে, আমি মুক্তি পাবো কবে? তখন ঋষি স্থির হয়ে কহিলেন, প্রকাশী তবে অভিশাপ তোমাকে দিলাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ লীলা করবে যবে, এই প্রভাস নদীর কূলে ভক্ত মিলন যজ্ঞ হবে। রাধারানী সেই যজ্ঞে দিবে দর্শন, এই প্রভাস তীর্থে কবে রাধা কৃষ্ণের মিলন। সেদিন থেকে প্রভাস মহাতীর্থ হইবে বটে, তোমার এই অভিশাপের গণ্ডি সেদিন যাবে কেটে। ওই যে শাপান্ত করেছিল শোনো দিয়ে মন, যেজন্য এখানে করলাম যজ্ঞের আয়োজন। রাধারানী সহজত ব্রজগোপী এলো, এখানেই ভক্তদের মহামিলন হলো। এই ভক্ত মিলন যজ্ঞ করে আমি রাধার ভাবকান্তি বিলাস লব, গৌর হয়ে প্রেমানন্দে হরির গুণ গাব। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, একটারও জবাব দিতে বাকি রাখি নাই। প্রত্যেকটার এক এক করে দিলাম সমাধান, এইবার মিলন গাইব সভ্য সবার স্থান। মিলন গীতি দিয়ে গান করে দেব শেষ, আপনাদের হবে বাড়ি যাওয়ার পরিবেশ। নারদ ঋষি সবাই আসি দেব দর্শন, দুজন